লোকগানের কথায় আছে, পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কাকা করে কেষ্ট বলে না। স্বভাব তো কখনো যাবে না। যেমন পাতিকাককে পড়ালে সে যেমন কেষ্ট বলবে না, তেমনি 2 বছর জেল খাটার পরেও কেষ্টমণ্ডল মানে অনুব্রত মণ্ডলের স্বভাব একটুও পাল্টায়নি। একজন পুলিশ অফিসারকে ফোন করে তার পরিবার তুলে অনুব্রতর আক্রমণে আরও একবার কলঙ্কিত হলো বাংলা। এই নিয়েই প্রথম প্রশ্ন। ফোনে বোলপুর থানার আইসিকে কুৎসিত ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। পুলিশ কর্তাকে চুলের মুঠি ধরার হুমকি থেকে পুলিশ কর্তার মা ও স্ত্রীকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ। 2 বছর জেলে কাটিয়েও তাহলে কেষ্ট আছেন কেষ্টতেই। দ্বিতীয় প্রশ্ন। পুলিশ বিপদে পড়লে পাশে দাঁড়াই, দলের নির্দেশের পর দায়সারাভাবে ক্ষমা চাইলেন কেষ্টমণ্ডল। উল্টে চক্রান্তের অভিযোগ তুলে বললেন, অডিও কি করে বেরোলো? কেষ্টকে গ্রেফতার নয় কেন প্রশ্ন তুলছে বিরোধীরা। অন্তত নিজেদের সম্মান বাঁচাতে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির সাহস কি দেখাবে এ রাজ্যের পুলিশ? তৃতীয় প্রশ্ন। পুলিশের গাড়িতে বোমা মারা থেকে ডিএসপিকে ঘড়ি দেখিয়ে হুমকি, অপরাধ করেও বারবার রেহাই অনুব্রত। মুখ্যমন্ত্রীর কাছের বলেই ছোঁয়নি পুলিশ, বলছে বিরোধীরা। লাগাতার খোলা ছুট দেয়াতেই কি আজ খোদ রাজ্য পুলিশের ডিজির নাম করে গালাগালির সাহস পেলেন অনুব্রত মণ্ডল? চতুর্থ প্রশ্ন। শিয়ালদা হাওড়া থেকে ধর্মতলা, মেট্রো থেকে বাস স্ট্যান্ড, এসএসসি চাকরিহারা শিক্ষকদের খুঁজে খুঁজে ধরল পুলিশ। ফের রক্ত ঝরল আন্দোলনকারীদের। গ্রেফতার 110। দুর্নীতির শিকার চাকরিহারাদের ধরার সময় অতি সক্রিয় পুলিশের এই সাহস কোথায় থাকে অনুব্রতদের ধরার সময়? পঞ্চম প্রশ্ন। প্রকাশিত হলো এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিধিতে আনা হলো একাধিক বড়সড় পরিবর্তন। 2016-র পরীক্ষা বিধি কেন পরিবর্তন করা হলো 2025-এ? প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ। এই পরীক্ষাও কি শেষমেশ পড়বে আইনি জটিলতার মধ্যে? তবে শুরুতেই আজ দেখাবো পুলিশ অফিসারকে কদর্য হুমকি অনুব্রত মণ্ডলের। আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? বোলপুর থানার আইসিকে টেলিফোনে সম্প্রচারের অযোগ্য ভাষায় গালিগালাজ, হুমকি, হুঁশিয়ারি, এমন ভাষা যার জন্য কুৎসিত অশ্লীল কোনো শব্দই যথেষ্ট নয়। মহিলাদের সম্পর্কে নোংরা কথা। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে রাজ্য জুড়ে অনুব্রত মণ্ডলের আচরণে ছি ছি, সমালোচনার ঝড় চারদিকে। হেভিওয়েট তৃণমূল নেতার মুখের একই ভাষা। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। মমতার তো খাস লোক, অনুব্রত জেসে নয়। তাহলে রাজীব কুমারের পুলিশ আর মমতার পেয়ারের লোক অনুব্রত মণ্ডল। কি বলছে সে ভাষা উচ্চারণ করা যাবে, বলা যাবে? এই অডিও ভাইরাল হওয়ার পর চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল ও পুলিশ। শেষ অবধি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। আমাদের আইসি বোলপুর লিটন উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। বেকায়দায় ও বিড়ম্বনায় পড়ে 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপর দায়সারা গোছের ক্ষমা চাইতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। স্বাভাবিক, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। কিন্তু অনুব্রত মণ্ডলের গলায় ক্ষমা চাওয়া কম, আত্মপক্ষ সমর্থনের সুরই বেশি মনে হচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছে, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার কখন করা হবে? তাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, তাকে গ্রেপ্তার করে জেলের হাওয়া খাওয়াতে হবে। শুক্রবার বিকেলে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিশ দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল।
শনিবার তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অডিও টেপটা শোনা মানে নিজের রুচির সঙ্গে যুদ্ধ করা। একেবারেই মানে সাধারণভাবে আমরা একটা খারাপ শব্দে একটা বিপ দিই, কিন্তু এটা বিপ দিয়েও শোনানো অত্যন্ত মুশকিল। কিন্তু এর ভেতর পরতে পরতে যেটা আছে সেটা হচ্ছে ঔদ্ধত্য এবং সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নাম করে তার অধস্তন একজন পুলিশ অফিসারকে হুমকি। আমি সামান্য একটা অংশ যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনাদের সামনে রাখব, তার কারণ এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন কোনো একজন নেতার, একজন থানার আইসিকে হুমকি নয়, ছবিটা অনেক বড়। কেন বই কথা বলছি, এই অডিও টেপটা শোনা এবং তার আলোচনার পর বুঝতে পারবেন। দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর হচ্ছে রে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের তাই রে, আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, দেখুন, অনুব্রত মণ্ডল পুলিশকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। এটা শুনে অনেকে নাকি একবার হতবাক হয়ে যাচ্ছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হতবাক হচ্ছেন হয় তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, নয়তো তারা মিথ্যাচার করছেন। আমার প্রথম প্রশ্ন, 2013 সালের 17ই জুলাই কে প্রকাশ্যে নিদান দিয়েছিলেন যে পুলিশের গাড়িতে বোমা মারতে হবে? আমার দ্বিতীয় প্রশ্ন, 2017 সালের 15ই নভেম্বর ডিএসপিকে প্রকাশ্যে ঘড়ি দেখিয়ে তাণ্ডব করার হুমকি কে দিয়েছিলেন? এই দুটো প্রশ্নের উত্তরই এক, বীরভূমের অনুব্রত মণ্ডল। আরও উদাহরণ দিতে পারি, দিচ্ছি না। এই দুটো ঘটনায় কেষ্টমণ্ডলের বিরুদ্ধে এই রাজ্যের পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল আমার অন্তত জানা নেই। অর্থাৎ বারবার পুলিশের সঙ্গে প্রকাশ্যে কদর্য ব্যবহার, অপরাধমূলক হুমকি দিয়ে কেষ্টমণ্ডল অনায়াসে পার পেয়ে গেছেন। আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম কি মানবেন যে বীরভূমের বিরাট নেতা অনুব্রত মণ্ডল আইনের ভাষায় একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, যাকে বারবার এই রাজ্যের পুলিশ শত অপরাধেও ছাড় দিয়ে দেয়, মানে 7 খুন মাফ? মানতে কোনো রকম অসুবিধা নেই, তবে এটা আপনারা বললে আর একটু ভালো করতেন যে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীও বটে, তিনি যার নাম করছেন, তিনি গ্রেপ্তার হলে বলেছিলেন যে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে যেতে হবে।
এবং আর একজন মন্ত্রী তিনি বলেছিলেন যে তিনি বাঘ। আমি দেখাবো, সব তোলা আছে, আজই দেখাবো। মন্ত্রী যদি বলেন বীরের সম্মান দিতে হবে, অন্য মন্ত্রী যদি বাঘ বলেন, আর তার আগের আপনি দুটো উদাহরণ দিলেন। এই যে 17 সালে বললেন, এটা তো ফোন করেছেন একজন থানার আইসিকে, ইন্সপেক্টর লেভেলের অফিসার। এর আগে সামনাসামনি একজন ইউনিফর্ম পরা ডিএসপিকে 17 সালে উনি ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে যে ভীতি প্রদর্শন করেছিলেন, তার জন্য অনুব্রত মণ্ডলের কোনো সাজা হয়েছে? হয়নি। এই যে 2013 সালের যে কথা বললেন প্রকাশ্য মিটিংয়ে, সেখানে অনেক ইউনিফর্ম পরা পুলিশের লোক ছিলেন, সেখানে বলেছিলেন যে এই তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তার বাড়িতে আগুন লাগাও, আর যদি পুলিশ বাঁচাতে আসে তাহলে পুলিশের গাড়িতে বোমা মারো। এ ব্যাপারে কিন্তু অনুব্রত মণ্ডলের সাজা হয়েছে বলে কি আপনাদের জানা আছে? কেন হয়নি কি জানেন? কেস কিন্তু করা হয়েছিল এবং চার্জশিটও জমা পড়েছিল, সাজা হয়নি কেন? কারণ সেখানে পুলিশের যাদেরকে সাক্ষী হিসেবে রাখা হয়েছিল তারা গিয়ে কি সাক্ষী দিয়েছে দেখুন। আর যেটা সবথেকে বড় প্রমাণ ছিল যে ওনার যে অডিওটা রেকর্ড করা হয়েছিল সেটা কিন্তু ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আচ্ছা, কিন্তু পুলিশের লোকেরা স্যাম্পল পাঠায়নি যার সঙ্গে ওটা ম্যাচ করতে পারে। তো আমি এটা আপনাদের দেখানো এবং খবরের কাগজে রিপোর্ট দেখে বলছি, আমি কেসটার সুপারভাইজ করিনি। তো আপনি কি বলছেন যে পুলিশের লোকেরা এসব কেসগুলো তদন্ত করেছিল তারা এটা জানতেন না যে স্যাম্পল পাঠাতে হয়? তার মানে জেনে শুনে এই পুলিশ মন্ত্রীর নির্দেশে, পুলিশের উপরতলার লোকদের নির্দেশে অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি এবারও বলছি ছেড়ে দেওয়া হবে। কেন বলছি? আপনারা দেখাচ্ছেন 4টে ধারায় মামলা করা হয়েছে, 75, 132, 224 এবং 351। দুটো নন বেলেবল। বেলেবল তো পরে হবে, কগনাইজেবল। এর মধ্যে প্রথম দুটো কগনাইজেবল এবং নন বেলেবল, পরের দুটো নন কগনাইজেবল এবং বেলেবল। বেশ, কিন্তু যে দুটো কগনিজেবল অফেন্স নন বেলেবল বলছে, সে দুটো অফেন্স কি লেখা হয়েছে এফআইআরে যদি আমি দেখতে পারতাম তাহলে এক্ষুনি বলে দিতে আপনি ওটা দাঁড়াবে না। কেন বলছি আপনাদেরকে বলছি, আপনারা আসুন 132 নম্বর ধারায়। 132 নম্বর ধারা শুরু হয়েছে হুএভার অ্যাসাল্টস অর ইউজেস ক্রিমিনাল ফোর্স। আচ্ছা, এই অ্যাসাল্টসের সংজ্ঞাটা দেওয়া আছে 130 নম্বর ধারায়। সেখানে কি বলছে দেখুন, হুএভার মেক্স এনি গেস্টার or any preparation intending or knowing it to be likely that such gesture or preparations will cause any person present to apprehend, শেষে যে শব্দগুলো আছে ডেঞ্জার। তো ওই যে টেলিফোনে দিচ্ছেন এই প্রেজেন্ট আসবে, সেটা যদি আসে তাহলে তো আমেরিকার লোককে আপনি ফোর্স করে অ্যাসাল্ট করে দিতে পারেন, ইংল্যান্ডের একজন লোককে ফোন করে আপনি অ্যাসাল্ট করে দিতে পারেন, অতএব অ্যাসাল্ট আসবে না। এবার আসুন ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্স ডিফাইন করা আছে 129 নম্বর ধারাতে। তার আগে কিন্তু ফোর্স ডিফাইন করা হয়েছে। আমি ফোর্সটা প্রথমে পড়ছি, মানে ক্রিমিনাল তার কনসেন্টে করা হয়েছে না কনসেন্টের এগেনস্টে সেটা তো পরে আসবে, ফোর্সই আসবে কিনা দেখুন আপনি। আমি পড়ছি ফোর্স। এ পারসন ইজ সেড টু ইউজ ফোর্স টু আনাদার if he causes motion, change of motion or cessation of motion। কাউকে আপনি ধাক্কা দিলেন তার মোশন হলো, বা তিনি একটা হাঁটছিলেন আপনি আটকে দিলেন মোশন চেঞ্জ হলো, সিজেশন হলো। অথবা সে যাচ্ছিল তাকে এমন কিছু বাধা দিলেন তার গতি হয় বেড়ে গেল নাহলে কমে গেল। তো এই তিনটের কোনটা আছে বলুন? তো তাহলে ফোর্সই আসবে না, তো ক্রিমিনাল ফোর্স আসবে কি করে? আপনি মারাত্মক কথা বলছেন নজরুল, অর্থাৎ জেনে বুঝে এমন ধারা দেওয়া হয়েছে যেটা থেকে বেরোনো অনুব্রত মণ্ডলের সহজ হবে। মণ্ডল হাইকোর্টে যায়, এফআইআর কোয়াশ হয়ে যাবে। আমি আরেকটা ধারাও বলছি, আসুন 75 নম্বর ধারা। 75 নম্বর ধারা যে 75-এর যে 1 সাবসেকশন আছে তাতে 4টে ক্লজ আছে। ক্লজগুলো কি আমি বলছি, এ ম্যান কমিটিং
any of the following acts. Number 1 clause, physical contact and advances involving unwelcome and explicit sexual overtures. আসবে দেখুন নাম্বার 2, a demand or request for sexual favor. আসবে নাম্বার 3, showing pornography against the will of a woman. আসবে এবং 4 নম্বরে আসুন, মেকিং সেক্সুয়ালি কালার্ড রিমার্কস। কোনটা আসবে বলুন? অতএব কগনাইজেবল নন ভেলেবল যে দুটো ধারা দিয়েছে, হাইকোর্টে গেলে ও দুটো ধারা একটাও টিকবে না। মারাত্মক কথা বলছেন নজরুল ইসলাম। অর্থাৎ যে ধারা এত রাজ্য জুড়ে হইচই, বিরোধীদের প্রতিবাদ, এই সমস্ত কিছুর পর যে ধারাগুলো দেয়া হয়েছে সেই ধারাগুলো উপযুক্ত ধারা নয়। আমি জানি না, আমি আইনজ্ঞ নই, আইন বিশেষজ্ঞ নই, কিন্তু এইখানে যেহেতু নজরুলদা শুরুতে উল্লেখ করলেন 2013 সালের 17ই জুলাই প্রকাশ্য সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিয়েছিলেন, সাধারণ হুমকি নয়, পুলিশকে বোমা মারুন, বাড়িতে হামলা করুন, আমি বলছি বোমা মারতে, কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, এবং তারপর তার কিছুই হয়নি, অন্তত আমরা জানি না। দেখাবো। নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি 2017 সালের 15ই নভেম্বর সেখানে বীরভূমের তৎকালীন ডিএসপি কাশীনাথ মিস্ত্রিকে ঘড়ি দেখিয়ে, সেই ছবি আপনাদের অনেকেরই মনে থাকবে, অনুব্রত মণ্ডল বলেছিলেন এমন তাণ্ডবলীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলা, টাইম লাইন বেঁধে দিয়েছিলেন পুলিশকে, প্রকাশ্যে কোনো কনস্টেবলকে নয়, সেটাও করা যায় না, সেটাও সম্পূর্ণ বেআইনি, কিন্তু ডিএসপিকে ঘড়ি দেখিয়ে কি হুমকি দিয়েছিলেন এবং তারপর কত বড় অ্যাকশন আমাদের রাজ্যের পুলিশ নিয়েছিল আমরা অন্তত জানি না। দেখুন, তাণ্ডবলীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে তারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। আমি আবার বলছি যে ভাষায় আজকে অনুব্রত মণ্ডলের এই অডিও টেপ, যেটার বাস্তবতা তিনি নিজেও অস্বীকার করেননি, আমি দেখাবো যে সেইটার খুব সামান্য অংশ হত্যা আপনাদের অবধি কমিউনিকেটেড করা গেল, তার কারণ খুব স্পষ্ট, করা যায় না, বিশ্বাস করুন। এটা বাড়ির টেলিভিশন সেটে বা মোবাইলেও আপনি প্রকাশ্যে জোরে শুনতে পারবেন না পরিবারের মাঝে বসে, এতটাই কদর্য। আমি এইখান থেকে 4টে ধারার কথা নজরুলদা বললেন, দেখাবো পরে প্রতিবেদনে কি কি ধারা। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। পুলিশের একজন আইসিকে চুলের মুঠি ধরে বারবার নিয়ে আসার হুমকি, মা স্ত্রীর প্রসঙ্গ তুলে জঘন্য ভাষায় গালাগালি, নোংরা ইঙ্গিত, কিন্তু এত কিছুর পরও স্রেফ 4 লাইনের ক্ষমা প্রার্থনা করে বিবৃতি, তাও আবার অশ্লীল ভাষায় গালিগালাজে সাফাই দেওয়ার চেষ্টা। যে ছেলেটা আমাদের খুব ঘিদর, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, যখন শুনি যে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়, নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। বিরোধীরা বলছে এই দায়সারা ক্ষমা চেয়ে লাভ নেই, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। আমি তো বলবো ঘাড় ধরে থানায় এখনই ভরে দেওয়া উচিত। এসপি বাঁচাতে চাইছে, ঘাড় ধরে থানায় ভরে দেওয়া আগে, তারপরে কোনো কথা। পুলিশকে যদি তার মাকে নিয়ে গালাগালি শুনতে এরকম সমাজ মাধ্যমে, তার সেই পুলিশের আর মর্যাদা সাধারণ মানুষের থাকবে কি? প্রশ্ন মারি চারটাকে। আর মমতা যে পুলিশ মন্ত্রী, তার জবাব দেওয়া দরকার এখানটায়। জেলে থাকার কথা আমি আপনাকে বলছি, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। ফোনে অকথ্য ভাষায় গালাগালি দেবার ঘটনায় অভিযোগ দায়ের করেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার।
তার ভিত্তিতে সরকারি আধিকারিককে হুমকি, সরকারি কাজে বাধা, কোনো মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণ এবং অপরাধজনক হুমকি প্রদর্শনের ধারায় এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। এই ভাইরাল অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে রাজ্য পুলিশের ডিজি প্রসঙ্গ। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। রাজ্য পুলিশের ডিজিকে টেনে অবিলম্বে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দাবি করেছেন সুকান্ত মজুমদার। যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পুলিশ প্রশাসন যা যা তাদের পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে দলের তরফে এখন কোনো মন্তব্য করব না। শনিবার অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের অশ্রাব্য গালিগালাজের অডিও সামনে আসার পর তার নিরাপত্তা সামান্য কমিয়েছে পুলিশ। বর্তমানে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রত মণ্ডল। তার সঙ্গে 4টে করে গাড়ি থাকে, 2টি পাইলট কার এবং 2টি পুলিশের গাড়ি। সেই 4টে গাড়ির মধ্যে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের বাড়িতে পুলিশের 15 জন হাউস গার্ড থাকতেন, তার মধ্যে 5 জন হাউস গার্ডকে তুলে নেওয়া হয়েছে। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যে ভাষায় অনুব্রত মণ্ডল একজন কর্তব্যরত আইসিকে গালিগালাজ করছেন, তার স্ত্রী মার নামে ছাপার অযোগ্য, বলার অযোগ্য শব্দ ব্যবহার করছেন, এটা কি দলের কাছে বা সুব্রত বক্সির কাছে ক্ষমা চাওয়ার বিষয় নাকি? এবং সেই ক্ষমাও কতটা দায়সারা এক একটা বাক্য ধরে ধরে আপনাদের দেখাবো। কিন্তু তৃণমূলের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে ধরে নিন এই ভাষায় আজকে রাতে বিজেপির সজল ঘোষ, তার সম্ভবত লোকাল পিএস মুচিপাড়া, তো সেই মুচিপাড়া থানার ওসিকে রাত্রিরে ফোন করে এই ভাষায় কথা বললেন, বা কৌস্তব চট্টোপাধ্যায় ও সরসুনা থানা লোকাল পিএস সরসুনা থানার ওসির সঙ্গে এই রকম সংলাপ করলেন এবং আগামীকাল দুপুর নাগাদ ক্ষমা চেয়ে নিলেন। দলের কাছে ক্ষমা চাইলেন, পাবলিকের কাছে ক্ষমা চাইলেন, কোনো একটা ক্ষমা চেয়ে নিলেন। আমার প্রশ্ন খুব পরিষ্কার, হুবহু অনুব্রত মণ্ডলের মতো একই ভাষায় সজল এবং কৌস্তব ক্ষমাও চেয়ে নিল। অরূপের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে কি পুলিশ বাড়ির দরজা লাথি মেরে ভেঙে পুলিশ বাহিনী সজল ঘোষের বাড়ি বা কৌস্তব চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছবে না? আমার জানার শুধু এইটুকু ছিল, ঠিক যেরমভাবে বিজেপির এক মন্ত্রী তিনি যখন কদর্যতম অভিযোগ করে কদর্যতম কথা বলে মন্ত্রিসভায় ঠেকে যান, মন্ত্রিসভা থেকে বাদ দিন, তার গ্রেফতারিও হয় না। সমস্ত খারাপ উদাহরণগুলোর একটা চুম্বক ক্ষেত্র কি হচ্ছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ? অরূপ কি বলে? সুমন, প্রথমত যে ভাষা, যে শব্দবন্ধ ব্যবহার হয়েছে শুধু নিন্দাজনক বা ধিক্কারজনক বললেও কম বলা হয়। আমি এখানে অডিও ক্লিপ আপনারা চালাচ্ছিলেন, কার্যত অডিও ক্লিপটা আমি শুধু বিপ বিপ ছাড়া অন্য কিছু শুনতে পাইনি, কারণ অন্য শব্দ সেখানে প্রায় ব্যবহৃত হয়নি। দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা এবং দলগতভাবেও প্রথম থেকে এই ভাষার চূড়ান্ততম নিন্দা করা হয়েছে। এবং শুধু তাই না, পুলিশ এফআইআর করেছে এবং আগামীকাল তাকে থানায় শুনানির জন্য সামন করে ডেকে আনা হচ্ছে কালকে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই যে আপনি দুটো উদাহরণ দিলেন, আমার বলতে আরও সুবিধে হলো। প্রথম কথা, আপনার চ্যানেলেই দেখলাম আজকে সুকান্ত মজুমদারের একটা বক্তব্য, যে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ, রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। যে কুৎসিততম শব্দবন্ধ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করলেন, মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা, তো ওই কতটা ভাষার বিশুদ্ধতা নিয়ে ব্যবহার করেছেন আমি জানি না। কিন্তু যে দুটো উদাহরণ দিলেন, সজল এবং কৌস্তব, বিজেপি বা সিপিএম যদি এই ধরনের বাক্যবন্ধ ব্যবহার করতে এবং তারপর ক্ষমা চাইতো না, আই বেগ টু ডিফার। আমি এখানে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, কারণ বিজেপি বা সিপিএম তারা কেউ ক্ষমা টমার দিকে যাবে না। বিজেপি বা সিপিএম এর অপারেশন স্টাইল, মোডাস অপারেন্ড সম্পূর্ণ অন্য। আপনি বলবেন আবার ভারত ভ্রমণ ইত্যাদি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একজন আইপিএস অফিসার, অ্যাডিশনাল পুলিশ সুপার ছিলেন,
সুপ্রিম কোর্টে গিয়ে একটা হলফনামা দাখিল করেছিলেন, দাখিল করে বলেছিলেন যে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর রোল রয়েছে এবং বাধ্য করা হয়েছিল পুলিশকে ইনঅ্যাকশন থাকার জন্য, চুপ করে বসে থাকার জন্য। পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত, সব 2014 পরে চাকরি থেকে বরখাস্ত হন, যাবজ্জীবন জেলে যান 1990-এর একটা পুরনো মামলাকে রেফার করে। তারপর জেলে থাকা অবস্থায় নাকি তিনি মাদক পাচার করছিলেন এবং সারা জীবন তিনি জেলেই থাকবেন যতদিন নরেন্দ্র মোদী মুখ্য প্রধানমন্ত্রী থাকবেন। তাই মোডাস অফ অপারেশন দুটো ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, কিন্তু ক্ষমার প্রসঙ্গটা কেন আরো গুরুত্বপূর্ণ, মধ্যপ্রদেশের ওই মন্ত্রী দুবার ক্ষমা চেয়েছেন। আমি মনে করি ক্ষমাটা মনে হয় ওনার জেলে যাওয়া উচিত। তো আমার বক্তব্য ছিল সজল বা কৌস্তব যদি এই বাক্যবন্ধগুলো ব্যবহার করে ক্ষমা চাইতো, পুলিশের তো সেটা দেখার কথা নয়, গ্রেফতার করার কথা। আমার সময় এইখানে বলতে গিয়ে আমাকে একটু সময় দেবেন এক্সট্রা। আমার বলতে গিয়ে না আপনার পুরনো অফিসটা মনে পড়ে গেল, এবিপি আনন্দের ওই যে আপনার বিজন সেতুর পাশে যে অফিসটা, ওই বিজন সেতুর উপরে 30 এপ্রিল 18 জন আনন্দমার্গী সন্ন্যাসী খুন হয়েছিল। তার কেসটা ইনভেস্টিগেট করছিলেন তিলজলা থানার আইসি গঙ্গাধর ভট্টাচার্য, আপনার মনে থাকবে। থানার মধ্যে ঢুকে খুন হয়েছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ সে পরবর্তীকালে সুন্দরবন উন্নয়ন দপ্তরের বামফ্রন্টে সিপিএম এর মন্ত্রী হয়েছিলেন এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য হয়েছিলেন। আজকে এখানে ক্ষমার বিষয় থাকতো না, সিপিএম বা বিজেপি হলে ক্ষমার বিষয় যেত না। আমি তো বলছি প্রথমে অন্যায় কাজ, নোংরা কাজ, চূড়ান্ত ধিক্কারযোগ্য কাজ। কিন্তু এই প্রশ্ন আমায় করতেই হবে যে আনন্দমার্গী মারাত্মক কদর্য ঘটনা, পশ্চিমবঙ্গের ইতিহাসে লাল কালিতে লেখা থাকবে, তাই নিয়ে তো তৃণমূল কংগ্রেস জনগণের টাকায় তোমার আমার করের টাকায় কমিশন করেছিল। কোথায় গেল সেই কমিশনের রিপোর্ট? শেষ করে নি, আমি শেষ করে নি, কমিশনের রিপোর্ট কোথায় গেল? একটু শেষ করতে দিন কাইন্ডলি। গত 3 দিন আগের রিপোর্ট সুমন, পক্সো কেস জারি হয়েছিল, বেকসুর খালাস পেয়েছে কে? আমাদের দেশের সোনার মেয়েদের। আজকে সমস্ত আপনি যতগুলো গালিগালাজ এখানে বিপ করতে হয়েছে, প্রতিটা গালিগালাজ নারীকে কেন্দ্র করে। মানে আমাদের গালিগালাজের সহজ অস্ত্র তো হয় মহিলার শরীর, সেটা কারুর স্ত্রী হতে পারে, কারুর মা হতে পারে, যেমন সুকান্ত মজুমদার আজকে মুখ্যমন্ত্রীকে করেছেন। যতগুলো গালিগালাজ হচ্ছে সবকটা নারীকে কেন্দ্র করে গালিগালাজ। আজকে আমাদের দেশের সোনার মেয়েরা যারা অলিম্পিক থেকে পদক এনেছে, তাদেরকে ধর্ষণকারী মোলেস্টার ব্রিজভূষণ শরণ সিং, তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা, পক্সো আইন থেকে মুক্তি দিয়েছে, পক্সো কেস থেকে, এবং তার ছেলেকে প্রমোশন দিয়েছে। বিজেপির এমএলএ কর্ণাটকের মুনিরত্ন তার দলীয় সহকর্মীকে ঘরের মধ্যে ঢেকে ধর্ষণ করেছে, তার শরীরে ভাইরাল ইনজেকশন প্রবেশ করিয়েছে এবং তার সাথে এত নোংরা কাজ করেছে আমি আপনার অন ক্যামেরা বলতে পারছি না। আমরা বলছি এই কারণেই বারবার করে যে মনসোরের যে ঘটনা, আমি জানি না ন্যাশনাল হাইওয়ের নাম দিয়ে দেবে কিনা, মনোহরলাল ধাক্কার মার্গ, আগামী দিন ন্যাশনাল হাইওয়ের নাম হয়ে যাবে হয়তো মনোহরলাল ধাক্কার মার্গ। এই জায়গায় পার্থক্যটা এখানে তৃণমূল পার্থক্যটা হবে অনুব্রত গ্রেফতার হলে তো, তবে পার্থক্যটা তো হবে। পুলিশ সামন করেছে, এখানে গিয়ে পুলিশ সামন করায়, পুলিশকে বিরুদ্ধে গালিগালাজ করায়। পুলিশ আজকে আতঙ্কিত নয়, আজকে পুলিশ অফিসারকে জেলের অন্ধকারে পৌঁছতে হয় না, যেটা বিজেপি দেখিয়েছে। পুলিশকে মৃত্যু ভয়ে থাকতে হয় না, যেটা সিপিএম দেখিয়েছে। এ রাজ্যে আইনের শাসন চলে বলেই তৃণমূলের যত বড় নেতাই হোক অন্যায় করলে জেলের পেছনে। কালকে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে বোঝা যাবে, ধারাগুলো বিশ্লেষণ করলে আরো পরিষ্কার বোঝা যাবে। সজল এবং কৌস্তব তাদের পাটে জবাব দেবে। ধন্যবাদ অরূপ। কিন্তু আমি আজকের সুকান্তবাবুর বক্তব্য শুনিনি। কালকে যারা এই অনুষ্ঠান দেখেছেন, আমি অত্যন্ত সাধারণ হতাশা দিয়ে শুরু করি না, আমি অনুষ্ঠানটা করতে গতকাল হতাশ লাগছিল। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী, যিনি রাজনীতি 300 মাইলের মধ্যে নেই, তাকে নিয়ে মন্তব্য করছেন এবং তার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কথা ব্যবহার করছেন, কানে হাত দিতে হয়। আমি বলছি, আমি অরূপের সেন্সিটিভিটিকে সম্মান জানাচ্ছি, কিন্তু পাশাপাশি গতকাল যেটা হয়েছে সেটা কোনো পক্ষেই ভালো হয়নি এবং ডুবছে বাংলার মান এবং সম্মান। মুখ্যমন্ত্রী কি বলেছেন প্রথমে দেখাবো, তারপর সুকান্ত মজুমদারের কথায় আসবো। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? আর এটার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সুকান্ত মজুমদার কি বললেন দেখি। আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী, থাকতেন তো বস্তিতে। এখন আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে, বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। আমি আবার আজকের ঘটনায় আসি, সেটা হচ্ছে আমি বারবার বলি, চোখের বদলে চোখ, কানের বদলে কান, খারাপের বদলে আরও খারাপ, তার বদলে আরও কুৎসিত, এইটা দিয়ে কোথায় আমাদের নিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে ক্ষমা প্রার্থনা। আজকে খুব বড় করে এই বিষয়টা বিজ্ঞাপিত করা হচ্ছে যে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। কিভাবে ক্ষমা চেয়েছেন আমি পরপর বাক্যে আসবো, ভিডিওতেও আসবো, কিন্তু তার আগে ওভারঅল একটা প্রতিবেদন দেখে নিই। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, একজন সরকারি আধিকারিককে অকথ্য গালিগালাজ, এমন গালিগালাজ যা বিপ ছাড়া টেলিভিশনে সম্প্রচার করা যায় না। জানিস না কি হয়েছে? হ্যাঁ
অনুব্রত মণ্ডলের এই কদর্য কথোপকথন সামনে আসার পর ছিচি পড়ে গেছে। প্রশ্ন উঠছে, কখন গ্রেফতার হবেন অনুব্রত মণ্ডল? কিন্তু এত কিছুর পর অনুব্রত মণ্ডল কি করেছেন? দলের বার্তার পর স্রেফ একটা দায়সারা ক্ষমা প্রার্থনা জানিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। পুলিশ বিপদে পড়লে অনুব্রত মণ্ডল পাশে দাঁড়ানোর কে? পুলিশকে তিনি কি ভাষায় হুমকি শাসানি দেন সেই ছবি এর আগেও এই রাজ্যের মানুষ দেখেছে। তারপর তিনি এটা বলেন কি করে যে পুলিশকে গাল দেওয়ার কথা তিনি ভাবতে পারেন না? আজ তার মুখে এই কথা কেউ বিশ্বাস করবে? এখানেই শেষ নয়, আর কি বলছেন অনুব্রত মণ্ডল? পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। এখানেও প্রশ্ন উঠছে, পুলিশের বিষয় দেখে নেওয়ার অনুব্রত মণ্ডলকে? পুলিশ প্রশাসনের অংশ, আর অনুব্রত মণ্ডল প্রশাসনের কেউ নন। তাহলে তিনি কোন এখতিয়ারে পুলিশের বিষয় দেখেন? যে ভাষায় তিনি আইসিকে হুমকি দিয়েছেন, গালিগালাজ করেছেন, তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়। কিন্তু এরপরেও অনুব্রত মণ্ডল আবার সেই সব মন্তব্যের জন্য যুক্তি খাড়া করেছেন। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে, নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। প্রশ্ন উঠছে, এইসব গালিগালাজের জন্য কোনো যুক্তি হতে পারে? কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষ এই কদর্য ভাষা ব্যবহার করে তার জন্য আবার যুক্তি দিতে পারেন? অনুব্রত মণ্ডল দুঃখ প্রকাশ করে প্রথম যে চিঠিটি দেন তাতে দুঃখিত বানানটি অবধি ভুল। পরে আবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি একটি চিঠি দেন, যেটি সমান দায়সারা। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। ওনাকে অ্যাপোলজির জন্য পার্টি নির্দেশ দিয়েছিল এবং ওনার তরফ থেকে একটা বিবৃতি এসছে। এবার সেই ওনাকে বলা হয়েছিল প্রকাশ্যে, উনি সেই বিবৃতিটাও প্রকাশ করে দিয়েছেন। পার্টি বাকিটা দেখছে। কিন্তু এতেই কি সাতক্ষণ মাফ? পুলিশকে এই ভাষায় গালিগালাজ হুমকি দিয়েও স্রেফ ক্ষমা চেয়ে পার পাওয়া যায়? ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, এই ভাইরাল অডিও সব থেকে মারাত্মক অংশ হচ্ছে রাজ্যের পুলিশ বাহিনী সর্বোচ্চ আসনে বসা অফিসারের নাম করে অনুব্রত মণ্ডল তার সাবঅর্ডিনেট অফিসারকে শোনাচ্ছে। আমরা জানি না, সত্যিই জানি না যে সত্যি ডিজি রাজীব কুমার ফোনের অন্য প্রান্তে সেই রাতে ছিলেন কিনা। অনুব্রত মণ্ডল অন্তত সেইটাই দাবি করছেন, একদম এই অডিওতে দাবি করছেন যে ডিজির সামনে ডিজিকে বলছেন, গালিগালাজ করে এই অফিসারকে বোঝাতে চাইছেন যে কতটা আমার শক্তি, কতটা আমি ক্ষমতাবান মানুষ, কতটা আমি প্রভাবশালী, যে ডিজিকে ধরে ডিজির সামনেই গালিগালাজ করতে পারি। উল্টো প্রান্তে সত্যিই ডিজি ছিলেন কিনা তা আমরা শুনিনি, কিন্তু একজন আইসিকে, তার পরিবারকে, গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে এইভাবে অনুব্রত মণ্ডল অপমান করছেন। এরপর যদি অনুব্রত মণ্ডল গ্রেফতার না হন তাহলে উর্দিধারী পুলিশ বাহিনীর মোরালের আর সামান্যতম কিছু অবশিষ্ট থাকবে কি? সজল ঘোষ কি বলে? না, আপনি বললেন যে পুলিশের মোরালের সামান্য কিছু অবশিষ্ট থাকবে কিনা। আমার প্রশ্ন, আছে আদৌ কিনা? মোরাল বলে পুলিশের কিছু আছে? আপনি আমাকে বলুন, আমার ঘর কিভাবে ভেঙেছে, কৌস্তবকে কিভাবে ধরেছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনি আমাকে সজল এটা বলো যে এই আমরা যতজন বসে আছি, আমাদের কারুর এই স্টুডিওতে বা বাইরে কোনো বিপদ হলে আমরা ডাকবো তো পুলিশকে? না, অনুব্রতকে ডাকবেন। পুলিশ বিপদে পড়লে উনি ডাকেন, তো সর্বোচ্চকেই ডাকা ভালো। আপনি পুলিশকে বকটুইতে থাকলে অবশ্যই ডাকতে হতো। আমাকে বলুন, এই পুলিশের মোরালটা কি? মাকে এবং বউকে একসাথে ধর্ষণের হুমকি দিচ্ছে। আপনি বলুন, সেই পুলিশ তখনও স্যার স্যার, আপনি এটা কি বলছেন স্যার? এই যদি পুলিশের মোরাল হয়, ভাইপো বলেছিল মাথার এইখানে গুলি করতাম পুলিশকে যদি ইট মারে। আপনি বলুন, পুলিশকে ইট মারাটা অপরাধ না পুলিশের মা তুলে এবং পুলিশের স্ত্রী তুলে একসঙ্গে ধর্ষণের বরংবার হুমকি? তার মাকে একদম যৌনপল্লীর
একজন মহিলা বলে বারবার সম্বোধিত করছেন, হ্যাঁ সেই মানুষটাকে আপনারা বলছেন ক্ষমা চেয়ে নিয়েছে, ওরা বলছে ক্ষমা চেয়ে নিয়েছে। বলুন, গালি দিল পুলিশকে আর ক্ষমা চাইছে দলের নেতার কাছে। প্রথমেই কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো না? এছাড়া কোনো রাস্তা নেই। আমি আপনাকে বলি, আমি এখান থেকে বুঝলাম যে তৃণমূলের নেতারা পুলিশকে আদৌ কি ভাষায় কথা বলে। একটা টেপ বাইরে চলে এসছে বলে আপনারা এত হইচই করছেন। অনেক পুলিশ অফিসার এখন হয়তো ঘরের বসে কাঁদছে যে এই গালি আমি প্রতি রাতে খাই। আমরা এরপর থানা ঘেরাও করবো, থানা ঘেরাও কেউ ভাষণ দেব না, শুধু এই অনুব্রতর ভাষণটা বাজিয়ে দেবো, তাহলেই পুলিশের চরিত্রটা পুলিশ আর একবার বুঝবে। আমি ভাবি এরা কি বাড়িতে যায় না? এরা কি মা বউয়ের সামনে দাঁড়ায় না? যে মা ওকে জন্ম দিয়েছে সেই মাকে যারা এরম ভাবে গালিগালাজ করে, তারপরও যদি পুলিশ তাকে বাড়ি থেকে কলার ধরে টানতে টানতে না নিয়ে আসতে পারে, তাহলে এই পুলিশের থাকার কোনো অধিকারই নেই। এটা কেন করছে? কারণ আপনি বলছে দেখুন এটার পেছনে অনুপ্রেরণা টাকার, অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী। একবার বলছে বীরের সম্মান, এই তো বীর, বীর মানে একদম বীরভদ্র হনুমান। আমি বলছি এই যদি বীর হয়, এই যদি বাঘের বাচ্চা হয়, আর বাঘের এই হালুম হালুম আওয়াজ যদি এই হয়, তাহলে বাংলার সাধারণ মানুষ কোথায় আছে আপনি আমায় বলুন। কি বলছে? বলছে আমি ঘুমের ওষুধ খেয়ে ভুলভাল গালি দিয়েছি। আচ্ছা, এখানে অনেকেই আছেন যারা হয়তো বাড়িতে ঘুমের ওষুধ খান, প্রত্যেক পরিবারে আছে। ঘুমের ওষুধ খেয়ে গালি দেওয়া যায় না মদনদার ওষুধ খেয়ে গালি দেওয়া যায়, সেটা বাংলার মানুষকে বিচার করতে হবে আজকে। যে আজকে যদি নেতারা দিনে চলে আর রাতে টলে এই অবস্থা হয়, এবং যদি তাদের ভাষাটা এই হয়, তাহলে আগামী দিন বাংলার মানুষ, পুলিশ যেটা পারেনি, বাংলার মানুষ একদিন না একদিন এদেরকে বেঁধে গাছে ল্যাম্পপোস্টে বেঁধে তার হিসেব চাইবে। আজকে অকর্মণ্য অপদার্থ পুলিশ, আজকে আমরা কি দেখছি, তার ডিউটি পালন করছে। মাস্টার মশাইদেরকে কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। বীরের বাচ্চা পুলিশ যা ক্ষমতা হয়নি, কাল রাতেই ওর বাড়িতে ঢুকে ওকে পুলিশের যদি এনকাউন্টার বলে কিছু থাকতো, মা এবং স্ত্রী, যে পুলিশ অফিসার 7 পাক ঘুরেছে স্ত্রীকে রক্ষা করবে বলে, যে মাতৃগর্ভে জন্ম নিয়েছে যে পুলিশ, সেই পুলিশ যদি মা আর স্ত্রীর সম্মান রক্ষা করতে না পারে, সে বাংলার মানুষের সম্মান, বাংলার মা বোনেদের সম্মান করতে রক্ষা করবে। আমি বলছি সব অনুপ্রেরণা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি গতকাল, আমি সিঁদুর টিঁদুরে যাচ্ছি না, গতকাল বলেছেন যে গরু কার এই যে জায়গাটায়। আমি বলছি দেখুন, মানুষ এই রকম বলছে গরু কার। গরু যে অনেক প্রকার হয় সেটা জানতাম না আমরা, কারণ দুধের গরু হলে সেটা কার, সেটা মমতাদির। আবার ঘর পোড়া গরু অরূপদা দুদিন আগে বলছিল, অরূপদা কি সেন্ট্রালে? যদি গরু পাচারের গরু হয় তাহলে কার? তাহলে সেটা অনুব্রতর। এই যদি বাংলার মুখ্যমন্ত্রীর ভাষা যদি হয়, তাহলে এইটাই হবে এই রাজ্যে। আমি প্রথমত একটা কথা বলছি, যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, অন্যায়, কেউ সমর্থন করছে না। মহিলাদের উদ্দেশ্য করে যে মন্তব্য করেছে সেটা কুৎসিততম মন্তব্য। আপনি বলুন সুমন, আমি জাত তুলে যদি মন্তব্য করি পুলিশ অফিসারকে, সেটা কিরকম লাগে? একজন শিখ পুলিশ অফিসার তাকে বলতে খালিস্তানি, একজন শিখ হওয়া হলো খুব খারাপ, খুব খারাপ। শুভেন্দু অধিকারী আর খালিস্তানি আর খয়ের ছেলে, খয়ের মেয়ে, এটা এক। আমি জানতে চাই না একদম শিক্ষার্থী খালিস্তান বলবেন না। আমি বলছি এটা লুচ্ছা, কিন্তু এটা আমি বলছি বাংলা বর্ণমালায় নাবদে নাবদে ক খ গ ঘতে আমরা নাবতে পারি না। সজলের সঙ্গে একটা জায়গায় আমি দ্বিমত, সেটা হচ্ছে ও বারবার দুবার বললো যে দল থেকে কবে বহিষ্কার করছে। আমার কাছে এটা ফ্যাক্টরি না। দল থেকে বহিষ্কার হলো না হলো আমরা দেখেছি যে একজন তাজা নেতা দল থেকে 6 বছরের জন্য নাকি বহিষ্কৃত হয়েছিল, 6 মাসের মধ্যে ফিরেছিলেন আরাবুল ইসলাম। আমি বলছি দল থেকে বহিষ্কার নয়, তিনি করেছেন একটি ক্রিমিনাল অফেন্স এবং পুলিশ তাকে কখন গ্রেফতার করছে পিরিয়ড। ঠিক যেমন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী 2 বার ক্ষমা চেয়েছেন, ক্ষমা কেন? তাকে ক্যাবিনেট থেকে শুধু সরালে চলবে না, তাকে গ্রেফতার করতে হবে। একই কথা অনুব্রত মণ্ডল সম্পর্কে। আমি বলছি ক্ষমার প্রসঙ্গে ধীরে ধীরে আসবো। ক্ষমা, তিনি লিখছেন ক্ষমার চাওয়ার চিঠিতে অনুব্রত প্রথম চিঠিতে লিখছেন, আপনাদের ভাবতে হবে 3টে মহকুমা বোলপুর, শিউলি, রামপুরহাটে বিশাল মানুষের মহাসমাবেশ দেখে কারা ভয় পেল, বিজেপি কি করে। মানে এর সঙ্গে এই আপনি যা বললেন একজন পুলিশ কর্তার তার স্ত্রী এবং মাকে নিয়ে তার কি সম্পর্ক? তারপরে বলছেন লিখিত বিবৃতিতে, আমার এবং আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল, কে দিল? কোনো চক্রান্ত নেই তো।
মানে আমি বলছি আমার মনে পড়ে যাচ্ছে 2012 সালে 16ই নভেম্বর, বিশ্বাস করুন এই রাজ্যে তেহট্টে পুলিশ গুলি চালিয়েছিল। আমরা হতবাক হয়ে গেছিলাম যে তৎকালীন, এখন তিনি রিটায়ার করেছেন, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা কিছু ফুটেজ দেখছি। এবিপি আনন্দ একমাত্র সেই ফুটেজ দেখিয়েছিল। সেই ফুটেজ কিভাবে প্রকিওর্ড হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। ভাবতে পারেন এইটা, আমি বলছি অনুব্রত মণ্ডল বিচ্ছিন্ন নয়, এটা হচ্ছে রাজ্য প্রশাসনের একটা অংশের তা মানসিকতার একটা রিফ্লেকশন। সেটা একটা যদি চেহারা দেয়া যায় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। আমি এইখান থেকে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল যে কতবার দলের এবং নেতৃত্বের সরাসরি প্রশ্রয় পেয়েছে এই কেষ্টমণ্ডল। দেখুন, আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। আইসিকে নোংরা কদর্য ভাষায় আক্রমণ, ঘোর সমালোচনার মুখে অনুব্রত মণ্ডল। বিরোধীরা দাবি করছে আজ অনুব্রতর এই যে উদ্ধত্ত তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়। অনুব্রতর জেলে থাকা অবস্থাতেও যিনি তার পাশে থেকেছেন। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। বিরোধীরা বলছে যখনই অনুব্রত বিতর্কে জড়িয়েছেন তখনই তাকে অক্সিজেন জুগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। নিশ্চয়ই কিছু চেয়েছিল দিতে পারিনি, বেচারা চাইলে একটু মুড়ি মুড়ি খাইয়ে দিতে পারিস, মুড়ি লাগবে তো বাড়িতে আছে। বিরোধীদের কড়া আক্রমণ, হুঁশিয়ারির জেরে ফি বছরই ভোটের মুখে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। তখনও তার পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর উপর ওই বহুতরা প্রতিবার ইলেকশনে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ইজ এ ইলিগাল ক্রাইম, এটা ক্রাইম। এবার যদি করে কেষ্ট, তোমাকে আমি বললাম তুমি এবার কোর্টে যাবে এবং প্রোটেকশন নেবে। ভোটের আগে বিরোধীরা যখন হুমকি হুঁশিয়ারির অভিযোগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছে, তখন পাল্টা হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। কেন? কেন অনুব্রত মণ্ডল গ্রেফতার হবে? কি করেছে সে? কেন অধীর গ্রেফতার হবে না? কেন সুজন গ্রেফতার হবে না? কেন বিমান গ্রেফতার হবে না? কেন বুদ্ধ গ্রেফতার হবে না? এবার সেই অনুব্রত মণ্ডলই আইসিকে নোংরা ভাষায় আক্রমণ করলেন। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। আদরের কেষ্ট, দিদির আদরের কেষ্টর ঔদ্ধত্য এমন জায়গায় গেছে তারা মনেই করে না আপনাদের কিছু। আসলে দিদি এদের দিয়ে ভোট করায়, দিদি এদের দিয়ে ভোট লুট করেন। এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আইসিকে নোংরা ভাষায় আক্রমণের পর কেষ্টকে গ্রেফতারের নির্দেশ দেবেন পুলিশ মন্ত্রী উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শুনছিলাম যে একজন কেষ্ট না থাকলে লক্ষ লক্ষ কেষ্ট আসবে। আমি বলছি একজন কেষ্টর ভাষা যদি এই রকম হয়, আশঙ্কা হয় যে লক্ষ লক্ষ কেষ্টর ভাষা ঠিক কীরকম হবে। আমি জানি না, পুলিশরা যারা নাকি এরকম ফোন টোন পান তারা বলতে পারবেন। আমার পরের বক্তা কৌস্তব, আমি কৌস্তবের কাছে পরিষ্কার যাব যে এর মতরে চক্রান্ত, এটা লিখিত, এরপর ভিডিও ক্ষমা চাওয়ানোটাও দেখাবো। এর ভেতরে বোলপুরের আইসির সঙ্গে আমার আর বোলপুরের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেলো, কে দিল? কোনো চক্রান্ত নেই তো? কি বলে কৌস্তব, তোমাদের চক্রান্ত নয় তো? আমি সুমনদা বলবো, তুমি অবাক হয়েও না, এরপর হয়তো সামনের বছর শীতকালে দেখলে কেষ্টমণ্ডল ভাষাশ্রী পুরস্কার পেল। কী নিয়ে গোলমালটা হলো, মানে আমি যা শুনে বুঝলাম, এখানে তো বিপ 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 শুনলাম, আগে সবটা শুনেছি, তো শুনে যা বুঝলাম লোক কম হয়েছে। আমি জানি না, রাজ্যে তৃণমূল কংগ্রেস তো ব্রিগেড করে না, 21শে জুলাই মিটিং করে, তারপর পুলিশ যা রিপোর্ট দেয়, মমতা ফোন করে পুলিশকে এরকম বলে নাকি যে লোক কম হয়েছে? লোক কম হওয়ার জন্য এরকম। যাই হোক, তাও আর তৃণমূলের ওখানে এটিম বিটিম আছে, ওখানে কাজল ফাজল আছে, কাজলের পক্ষে কথা বলছেন না কি সব আছে, তাও না একদম কাজল শেখের অনুগামী বলে আমি শব্দটা উচ্চারণও করতে পারবো না। তাকে আইসিকে বলছে যে তুমি কাজলের মানে বিষ্ঠালেহন করো, খুব ভদ্র সাধু ভাষায় বললে এরম দাঁড়ায়। একদম একদম। আমি বলছি, এই অনুব্রত গাড়িতে বোম মারার কথা বলেছিলেন, তখন কে বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়? কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন।
এই অনুব্রত মণ্ডলকে বাঁচাতে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়ে যাবার পরের 15ই আগস্ট বেহালা পশ্চিমে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন কি করেছে কেষ্ট। তো আমি জানি মুখ্যমন্ত্রী বাঁচান ওনাকে। এই কেষ্টই চরম চরম গুড়বাতাসা বলেছিলেন, ব্যবস্থা নিয়েছিল, তৃণমূল ব্যবস্থা নেয়নি। এই অনুব্রত রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন, শঙ্খ ঘোষকে আক্রমণ করেছিলেন, তখনও ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। আমরা বলছি ক্ষমা চাওয়াটা নাটক, পুলিশের এফআইআর নাটক, এসপি বলেছেন ব্যবস্থা হবে, আমরা বলছি কবে? কোনো ব্যবস্থা হবে না, পার পেয়ে যাবেন কেষ্ট। অনুব্রত আজকে সকালবেলা আনন্দবাজার.com-কে বলেছে অডিও ক্লিপ আমার নয়। গতকাল বিভিন্ন ইউটিউবারকে, বিভিন্ন ব্যক্তি যারা এই অডিও ক্লিপ পোস্ট করছিল ফেসবুকে, পুলিশ ফোন করে তাদেরকে বলেছে এটা এআই দিয়ে তৈরি করা। পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা বলছি অনুব্রত, আমরা জানি এ ঘটনা, যে অনুব্রত যা বলেছেন ওর বিরুদ্ধে ধর্ষণের মামলা নেওয়া করা উচিত। অনুব্রতের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা উচিত। বাংলায় পুলিশকে বোমা মারা থেকে আজ স্ত্রী মাকেও ছাড়ছেন না। বাংলার পুলিশ কবে বুঝবে? এবং বাংলার পুলিশের পরিবারগুলো মা বোনেরা, স্ত্রী, লজ্জা হওয়া উচিত, বলা উচিত তাদের কর্তাদের এরকম পদলেহন করবেন না। আমি পুলিশের যে ভূমিকা দেখলাম, আরে স্যার কি স্যার, ফোন কেটে দিন, রেকর্ড করছেন বুঝলাম, ফোন কেটে দিন, ব্যবস্থা নেওয়ার করুন, কলা ধরে বাড়ি থেকে টেনে নিয়ে আসুন। ক্ষমতা নেই, টেনে আনতে পারবেন না। রাত্রে কোভিডের টেস্ট করিয়েছিলাম বলে রাত্রির 1:10 বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি যে অন্য বিরোধী দলের নেতাদের সাথে কি আচরণ করা হয়। তা আমি তো খুব অবাক হচ্ছি, ওই কেসি বলে চিৎকার করছিলেন না, আমি ঘাবড়ে গেছিলাম। পরে হয়তো অনুব্রত বলবেন, হয়তো এটা কেসি পালের অঙ্ক বোঝাচ্ছিলাম রাত্রিবেলা আইসিকে, জানি না, বলতে পারবো না। নজরুলদা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, ক্লিপ পৌঁছয়নি। ঠিক কেমন দেখবেন, সিবিআই ছাড় পেয়ে গেল অনুব্রত, সিবিআই নাকি ট্রান্সলেট করতে পারেনি, বাংলা থেকে ইংরেজি করতে পারে। শুনুন না, ঠিক তো? সিবিআই তুমি আমার শুধু এইটা বলো, নারদায় ওই রকম সেটা নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গেছিল, তার রিপোর্ট কতদিনে এসছে? একদমই তাই, আমি তো একই কথা বলছি। কলকাতা পুলিশ যে ভূমিকা নিচ্ছে, সিবিআইও একই ভূমিকা নিচ্ছে। কালীঘাটে একটা কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, তারপর দেখলাম একই ঘটনা ঘটে গেল। ট্রান্সলেট নাকি করা যাচ্ছে না। 2.5 বছর জেল খেটে আসার পর যদি মুখের ভাষা যদি এরকম হয়, আর মুখ্যমন্ত্রী জানেন তো, আমাদের রাজ্যের এই সজলদারা ভালো বলতে পারবে, ও তো তৃণমূলে ছিল, অরূপবাবুরাও ভালো পারবেন। আমি জানি না অরূপদা এরকমভাবে কথা বলো নাকি পুলিশের সাথে, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেন, বা প্রধানমন্ত্রী যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, কি বলেছেন? প্রধানমন্ত্রীকে ব ল চ ব্যবহার করেছেন, তো মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন, মঞ্চ থেকে ব্যবহার করেছেন, অঙ্গভঙ্গি করেছেন। এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। আমি বলবো এর সাথে রাজীব কুমারকে যখন ধরতে এসেছিল সিবিআই, তখন তো দাঁড়িয়েছিলেন। আজকে রাজ্য পুলিশের পাশে দাঁড়াবেন না, অনুব্রতর পাশে দাঁড়াবেন, আমরা জানি। আমরা বলছি মুখ্যমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রীর জবাবে বলেছেন মধ্যপ্রদেশের বিজেপির নেতারা রাস্তায় খারাপ কাজ করছে, খারাপ কথা বলেছেন। হ্যাঁ, তো এই তো মনে হচ্ছে যে কাজ করছেন তার প্রডিউসার তো মনে হচ্ছে অনুব্রত যে ভাষায় কথা বলেছেন, ও তো মনে হচ্ছে পর্নোগ্রাফি প্রডিউসার। অনুব্রতর কথা শুনে যা মনে হচ্ছে বিকারগ্রস্ত। কেষ্ট মুখার্জির কথা শুনছি না, অনুব্রতর কথা শুনছি, আমি বুঝতে পারছিলাম না। আর গুজরাটের বিজেপির লোকেরা বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে মহল্লায় ঘোরায়, আর বাংলায় পুলিশের স্ত্রীকে ওর মাকে ধর্ষণের হুমকি দেয় অনুব্রত। আমি বলছি কোনো পার্থক্য নেই। তৃণমূল বলছে, বিজেপি তৃণমূলকে যখন আক্রমণ করা হচ্ছে, অরূপদা এখানে এসে বলে গেল হাবিজাবি কথা। আরে আনন্দমার্গী ঘটনায় ফার্স্ট এফআইআর নাম এখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। কার কথা বলছেন? কি বলছেন? কোন কান্তি গাঙ্গুলি তৃণমূলে কবে হলো? আমি জানি না। কান্তি গাঙ্গুলির নাম নেই, আমি জানি না। ভালো করে জেনে নিন। গঙ্গাধর ভট্টাচার্যের খুনের বিরুদ্ধে কাদের নাম উঠেছিল? কাদের নাম উঠেছিল? কলকাতা পুরসভার এমআইসি কে ছিলেন? কথা বললে আমি লজ্জায় মুখ দেখাতাম আজকে, আপনার মতো টিভিতে এসে মুখ দেখাতাম না। অনুব্রত যে ভাষায় কথা বলছে, তৃণমূলের নেতাদের স্পোকসপারসনদের আছে, টিভিতে আসার কথা ছিল না। আমি যেটা বলছি, ও একটা অভিযোগ করেছে গুজরাটের কোন ধর্ষককে আমরা মালা পরিয়ে ঘুরিয়েছি, সেটা সত্যতা এখনো পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু এটা তো প্রমাণিত। বলিনি, প্রমাণটা পরে আসবো। আমার সহজ কথা হচ্ছে, যে ঋতব্রতকে আমরা মোবাইলের ক্যামেরা করতে দেখেছিলাম, সেই ঋতব্রত কিন্তু ওদেরই দলের নেতা ছিল সেই সময়, সেটা কিন্তু ওদের মনে রাখা উচিত। আবার সুশান্ত ঘোষ, সুশান্ত ঘোষ তার ভিডিওটা দেখালে যে কোনো জায়গায়
XXX পর্নোগ্রাফির জায়গায় পৌঁছে যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত না। আমি এটা রিফার করছি সুশান্ত বাবু 7 মিনিট 12 সেকেন্ডে লেনিন শিখিয়েছিলেন, সেটা আমি অন্য প্রসঙ্গে আমি আমি বলছি আপনি ডিউরেশন দেখতে হয় না, টোটাল ভিডিও এটা দেখা যায়, এস্টিমেশনটা দেখা যায়। আমি আসছি দুটোই পি দিয়ে, কিন্তু পলিটিক্সের এত কাছে পর্ন চলে এসছে, পর্নোগ্রাফি। আমি এই আজকে বুঝতে পারছি চলে যাচ্ছি। এবার যদি কৌস্তব অ্যালাউ করে, চিৎকার না করে, দুটো এক্সাম্পল সত্যি কথা বলছি। একটা হচ্ছে মৃণাল বাবু, দিলীপ সেন পরে জেলা বামফ্রন্টের নেতা হয়েছিলেন, ওই ডিসি পোর্ট বিনোদ মেহতা কি করে যেন মারা গিয়েছিলেন সুমন, ড্রেনের মধ্যে ডেড বডিটা পাওয়া গিয়েছিল, আমরা ভুলিনি বামফ্রন্ট। আর সাম্প্রতিক বেশি দিন হয়নি, এই কদিন আগে দেখলাম এই আরজি করার সময় তিনি আবার প্রকাশ্যে এলেন, মিছিল টিছিল করলেন। ভদ্রলোকের নাম দুলাল বাবু, আপনি সবাই চিনি। রাজদৌগালা পুলিশের গাড়ি আটকে পুলিশকে পিটিয়েছিলেন, সেই ফুটেজ পাইলে আপনি খুঁজে বের করতে পারবেন যদি পুরনো স্টার আনন্দের ফুটেজগুলো পাওয়া যায়। তাদের মুখে বড় বড় জ্ঞানের, আমি তো বলছি এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনা নিন্দনীয়। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই যে আপনি বললেন স্বাধীনতা দিবসের দিন ধর্ষকদের মালা পরাচ্ছে, শুধু তাই না, বলছে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো, তোমরা হিন্দু ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী, তাই তোমরা ধর্ষক হতে পারো না। এই ন্যারেটিভটা মুশকিলটা হচ্ছে যে আমাদের আর্কাইভে সব দলেরই মণিমুক্ত রাখা আছে, কিন্তু ইস্যু হচ্ছে যে সেন্সিটিভিটি থেকে অ্যাপ্রিসিয়েট করছি আমি, যে অরূপ বিনোদ মেহরা ডিসি পোর্টের কথা বললেন, একেবারে কুপিয়ে কুপিয়ে শতচিহ্ন করা হয়েছিল তার প্রাণহীন দেহ। আমি বলছি সেই সেন্সিটিভিটি যারা জীবিত পুলিশ অফিসার, পুলিশ কর্মী, পুলিশ কনস্টেবল আছে, তাদের ওপরও যেন শাসক দলের থাকে। সামান্যতম সেন্সিটিভিটি থাকলে একজন কর্তব্যরত অন ডিউটি অফিসারকে, কর্তব্যরত হন আর না হন, তাকে রাতে ফোন করে তার পরিবারের, তার মাকে, স্ত্রীকে এই শব্দ বলা যায় না। আর অথচ কিন্তু তার কিছু হবে কি না কেন সংশয়? তার কারণ তিনি তো বীরভূমের দুর্ধর্ষ সংগঠক, তিনি তো দলটাকে একেবারে সংগঠন দিয়ে শক্তিশালী করে রেখেছেন। একটার পর একটা শব্দবন্ধ প্রত্যেকটা নির্বাচনের আগে তিনি থ্রো করেছেন, একেবারে বিরোধীরা সেই নিয়ে উত্তাল হয়েছে, কেন্দ্রীয় ফোর্স এসছে, তিনি সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে এতটাই প্রভাবশালী এ রাজ্যের রাজনীতিতে। দুর্ভাগ্য আমাদের, কিন্তু বারবার এই ভদ্রলোকের গুড় বাতাসা, এই ভদ্রলোকের চরাম একটা নতুন শব্দবন্ধ হয়ে বিতর্ক সৃষ্টি করেছে, তারপর স্থায়ী চেহারা নিয়েছে। পরের প্রতিবেদন। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ডেপুটেশন পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। জেলের একটা ভালো নাম আছে, সংশোধনাগার, কিন্তু 2 বছর জেল খেটেও অনুব্রত মণ্ডলের যে বিন্দুমাত্র সংশোধন হয়নি তা বুঝিয়ে ফের কথায় কামব্যাক করলেন তৃণমূলের কেষ্ট অনুব্রত মণ্ডল, যিনি বারবার রাজ্যের মানুষের নজরে এসেছেন হুমকি হুঁশিয়ারির জন্যই। চোখ রাগাবেন না, চোখ তুলে নেব, চোখ রাগাবেন না, চোখকে আমরা ভয় পাই না বন্ধু। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জি কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। রাজ্যে ভোট এলেই অনুব্রত মণ্ডলের মুখে হুমকির খই ফুটত। যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। যা বিলি করবো আর যা ভোট হবে দেখে নেবেন, একটা বুথে দেখবেন সবই আমাদের ভোট, নকুলদানা যারাই খাবে। কোন পুজোতে ঢাক বাজে না, সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম করে ঢাক বাজে। বিরোধীদের কথা উঠলেই কেষ্ট সুর চড়ত সপ্তমে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আমার বেরোবার চেষ্টা করছে। শুধু বিরোধীরাই বা কেন, কবি শঙ্খ ঘোষও রেহাই পাননি অনুব্রত মণ্ডলের রোষ থেকে। এক কবি আছে, কবি আমরা জানতাম রবীন্দ্রনাথ কবি, আমরা জানি নজরুল কবি। তুমি দেখতে পাও না, যখন পিঠের চামড়াটা গুটিয়ে যখন বলে দিলীপ ঘোষ নুন লঙ্কা মাখিয়ে দেবো, তুমি কেমন কবি, তুমি কি ধরনের কবি? নাম তোমার শঙ্খ, রাখাটা ভুল হয়েছে, শঙ্খের অপমান করা। এবার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে শিরোনামে সেই অনুব্রত মণ্ডল, এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাব, কিন্তু ক্ষমা চেয়ে তার যে বিবৃতি দেখালাম, তার যে ভিডিও বার্তা ক্ষমা চেয়ে, আমি বলছি শুধু দায় সারা নয়,
একটার পর একটা মারাত্মক কথা বলেছেন অনুব্রত মণ্ডল। কেন বলেছেন একটা ছোট্ট অংশ, সেই ক্ষমা চাওয়ার অংশ 3বার আপনাদের দেখিয়েছি। তার শুরুটা কি ছিল জানেন সেই ভিডিওর? এইবার দেখাবো। পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমার পরের বক্তা অর্ণব সাহার কাছে আমার স্পেসিফিক্যালি প্রশ্ন থাকবে এই অংশে, যে পুলিশ বিপদে পড়লে, শব্দগুলো লক্ষ্য করুন, পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই, পুলিশকে প্রচণ্ড সাহায্য করি প্রথম থেকে। আমার একদম বাংলার মানুষকে আজকে জানতে হবে যে কোন কোন পুলিশকে অনুব্রত মণ্ডল কিভাবে সাহায্য করেছেন। এই যে বিরোধীরা বলে যে পুলিশ এবং পলিটিশিয়ানদের এই নেক্সাস, যার জন্য নাকি পুলিশ দলদাস হয়ে থাকে, তার কারণটা, রুট কজটা কিন্তু জ্ঞানে অজ্ঞানে অথবা সজ্ঞানে অনুব্রত মণ্ডল বলে দিয়েছেন। আমি বলছি অনুব্রত মণ্ডলকে স্পষ্ট দাবি যে গ্রেফতার করে পুলিশকে জানাতে হবে বাংলার মানুষকে যে কোন পুলিশকে কীভাবে অনুব্রত মণ্ডল এর আগে সাহায্য করেছেন, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সেই পুলিশ সেই সাহায্যের বিনিময়ে অনুব্রত মণ্ডলকে কি সার্ভিস দিয়েছেন। তাহলেই দুধ কা দুধ এবং পানি কা পানি হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে ডিজি রাজীব কুমারের নাম করে কি করে অনুব্রত মণ্ডল ফোন করে থানার আইসিকে চমকাতে পারেন। অর্ণব সাহা। আমি প্রথমেই বলবো সুমনদা, যে ভাষায় উনি বলেছেন সেটা তো দল তার প্রতিবাদ করেছে এবং তীব্রভাবে নিন্দা করেছে। অরূপ একটু আগে বললো যে এটা শোনা যাচ্ছে না কানে। এবার পুলিশকে সঙ্গে এই যে মিথজীবিতা তৈরি হয়েছে, এটা তো আজকের নতুন জিনিস নয়, এটা দীর্ঘদিনের ব্যাপার এটা। এবং আমার একই সঙ্গে মনে পড়ে যাচ্ছে লোকাল কমিটি, জোনাল কমিটি থেকে ফোন যেত পুলিশের কাছে, এবং আমি বলছি যে কোন নেতাকে অন ক্যামেরা বলতে, একদম অন ক্যামেরা বলতে শুনিনি যে পুলিশকে সাহায্য করেছে। একদম এখানেই তো সমস্যা, এখানেই তো মজাটা লুকিয়ে আছে। মজাটা এখানেই লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল সমাজের যে স্তরের লোক, তার শিক্ষাগত মান যা, তিনি যখন বলেন তখন আমরা তাকে আক্রমণ করি, সব ঠিক আছে। যখন উন্নত কমিউনিস্ট পার্টির শিক্ষিত মার্জিত যারা, তারা যখন এই একই প্র্যাকটিসগুলো করতেন এবং যখন আরো সুচারু পদ্ধতিতে, আরো উন্নততর মার্ক্সবাদী পদ্ধতিতে যখন তারা এই পুলিশকে ব্যবহার করতেন দিনের পর দিন ধরে, তখন আমরাও কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি। হয়তো সেই সময় গণমাধ্যম এত সক্রিয় ছিল না, গণমাধ্যম পৌঁছে যেত না, আমরা হয়তো এইরকম খবরগুলো। কিন্তু অন্য বাবা একটা উদাহরণ দাও যে সিপিএম এর কোন স্তরের নেতা ডিজির নাম করে চমকাচ্ছে, না না একটা উদাহরণ দাও। দরকার নেই তো করার, সুমনদা, কেন করবেন? ওই কাজ এত নিঃশব্দে হতো, কাজটা এত নিঃশব্দে করা হতো যে কাজটা প্রকাশ্যভাবে কেন বলবেন তারা ওটা তো বলবেন না, কারণ তাদের যে একটা মানে কমিউনিস্ট এবং মার্ক্সবাদী যে একটা তার যে মোড়ক, সেই মোড়কটা তো অনেক বড় মোড়ক, সেটা তো এই ভদ্রলোকের নেই। মানে আমি ভদ্রলোক বলছি আর কি, এনাকে যে এনার তো তার নেই। তিনি যে ভাষায় কথা বলেন, তিনি সেভাবেই কথা বলেন এবং আমরা তাকে তুচ্ছাই করি। এবং উনি যে সংঘর্ষ নিয়ে কথা বলছেন, সংঘর্ষ নিয়ে কথা বলছেন, এটা তার অজ্ঞতা, এটা তার অজ্ঞতা। বলছি কে কবি শঙ্খ ঘোষ বলছেন, এটা কি অজ্ঞতা? ও অজ্ঞতা বলে তুমি মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে ছেড়ে দেবে যে উনি জানেন না যে কার সম্পর্কে কথা বলছেন? আপনি যখন লোকাল কমিটি এবং মাথা ঠিক নেই, এই দুটো হচ্ছে ফিরদৌস বলতে পারবে, এটা হচ্ছে আইনি দেয়াল যেটার জন্য একজন ক্রিমিনাল বেঁচে যায়। ক্রিমিনাল ওইখান থেকে চুলের মুঠি ধরে নিয়ে আসবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই কথা যখন অনিল বসু বলেছিলেন, বা মেধা পাটেকারকে গ্রামের মেয়েরা এইটা করবে, যখন এই কথাটা বিনয় কুমার বলেছিলেন, বা যখন বলেছিলেন তপন শুকুর আমাদের গর্ব, যখন মনে আছে অপারেশন সূর্যোদয় যখন হলো, তখন বলেছিল ওই তপন শুকুর আমাদের গর্ব, এরা যারা বলেছিলেন তারা তো উন্নততর মার্ক্সবাদী, তারা তো আরো অনেক বেশি এগিয়ে থাকা লোকজন। তাদের মুখে যখন এটা শুনেছি, তখন যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে নেক্সাসটা তৈরি হওয়া, এই নেক্সাসটা আজকের নয়, এবং এটা যে কোনোভাবে কনডেম করা উচিত, কোনোভাবে সমর্থন করতে কোনো জায়গায় নেই। এইখানে এই জায়গায় আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে দল কি ব্যবস্থা নেয়, বা সত্যি সত্যি এখানে দল নয়, আমি আবার বলছি পুলিশ উনি সংযত হন কিনা, উনি একজন অত বড় নেতা,
তোমার মনে থাকবে দিলীপ ঘোষ যখন খেজুর গাছে পুলিশকে বেঁধে পেটানোর নিদান দিয়েছিলেন এই স্টুডিও থেকে স্পষ্ট ভাষায় আমি গ্রেফতারের দাবি তুলেছিলাম, অন্য কিছু নয়। আমি বলিনি যে নরেন্দ্র মোদী দল থেকে বহিষ্কার করুন দিলীপ ঘোষকে, বলেছিলাম গ্রেফতার হচ্ছেন না কেন, কপাল লক্ষ্য করে গুলি চলবে, এটাই কথা বলেছেন সায়ন্তন বাবু বলেছেন সেই সময়, কপাল লক্ষ্য করে গুলি বলেছিল। এই যে কপালটা অভিষেক, সায়ন্তন বাবু বোধহয় বুক, তৃণমূলের যারা সমর্থক তাদের বিরুদ্ধে আক্রমণ করুন এইভাবে প্রকাশ্যে বলেছেন, এই ভিডিও তো আমরা দেখেছি। কিন্তু পুলিশ কি করছে, আমি ভিডিও দেখার কথা বলছি না, দলের বহিষ্কার নিয়ে আমি ইন্টারেস্টেডই নই। পুলিশ কি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার সাহস দেখাতে পারবে? প্রশ্ন তো এইটা। পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নাকি নজরুলদার যে আশঙ্কা যে ইচ্ছে করে এমন ধারায় মামলা করা হবে যাতে কেস ডাইলিউটেড হয়ে যায়, কোনো অনুব্রত মণ্ডলের গায়ে আঁচড়টুকু না পড়ে, যেমন পুলিশের গাড়িতে বোমা মারার বলার পরও তার গায়ে আঁচড় পড়েনি, বরঞ্চ আমরা দেখেছি সেই নিয়ে সাক্ষী দিতে রাজ্যের এক পুলিশ কর্তা কিভাবে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালাচ্ছেন, রিটায়ার করেছেন, তাই নামটা বলছি না। আচ্ছা, অর্ণবের পরেও তুমি বললে খুব মুশকিল, আরে বলতে যাও এতক্ষণ আক্রমণের শিকার। বাদিকে বসে আছে ফিরদৌস শামীম, ডান দিকে বসে আছে নজরুল ইসলাম সাহেব। এটা পার্লামেন্টের মধ্যে ভাবো, রমেশ বিদুরি বলছে ট্রেজারি বেঞ্চ হাত চাপড়াচ্ছে, একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে বলছে এ ভাওরে এ কাটুয়ে, আর বাকি পার্লামেন্টে ট্রেজারি বেঞ্চ হাত চাপড়াচ্ছে। তাদের মুখে এত বড় বড় ডায়লগ শুনবো, কার মুখে কি মানায় আমি জানি না, কিন্তু আমার ভালো লাগলো যে এইটা বলার পরে আমি যদি অরূপকে আর পাল্টা দুটো উদাহরণ না দিতে পারতাম। উদাহরণ তো তৈরি করবে পশ্চিমবঙ্গ, উদাহরণ তো তৈরি করবে বাংলার রাজনীতিবিদ যাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদ কিংবা বিধানসভায় পাঠাই, একেবারে পরিষ্কার। আপনি বারবার একটা কথা বলছেন যে রাজীব কুমারের নাম করে ফোনে আইসিকে, আপনার বগটুয়ের ঘটনা মনে আছে? আনারুল কেন পুলিশ পাঠায়নি? না, ডিজির উপস্থিতিতে পুলিশ মন্ত্রীকে অনুব্রত মণ্ডল বলছে যে কেসটা সুচপুরের মতো সাজাতে হবে। তো যদি পুলিশ মন্ত্রীর সামনে বলতে পারে, ডিজির সামনে বলতে পারে, তো ডিজির নাম নিয়ে বলা কি এমন বড় কাজ? না, নাম নিয়ে না, আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমরা তো জানি না। অনুব্রত মণ্ডলের অডিওতে দেখা যাচ্ছে যে ডিজি লাইনে আছেন বলে অনুব্রত, এবার হতে পারেন অনুব্রত বড় অভিনেতা, তিনি অভিনয় করছেন, আসলে ডিজিকে ফোনে ধরেনি, এটাও তো পসিবিলিটি। সামনে যদি বলতে পারে তাহলে ফোনে ধরে বলতে অসুবিধাটা না, অসুবিধার কিছু নেই, কিন্তু ছিলেন কিনা তো জানি না, আপনিও জানেন না আমিও জানি না। পুলিশ মন্ত্রীর সামনে যদি বলতে পারেন তো তাহলে ডিজির সামনে বলতে অসুবিধা। তিনজন বলার সুযোগ পাননি এখন। আমি একটুখানি বলে নি, আপনি বলেছেন তপন শুকুর সিপিএম এর গর্ব, আর সিপিএম এর গর্ভ থেকে উৎপন্ন ঋতব্রত আজকে আপনার দলের গর্ব। আপনি বলছেন যে শিক্ষাগত যোগ্যতা, কে বলছে? আপনি, আপনার কি আছে? আরে শুনুন, আপনাদের মালিকিন তিনি বলছেন কি করেছে কেষ্ট, কি করেছে কেষ্ট, আপনি বলছেন ওরা যেমন ভাষা তুচ্ছ তাচ্ছিল্য, ওনাকে বাদ বলা, আপনাকে ফেরানো বলে না, আপনাকে ফেরানো বলে না। শুধু আমি একটা কথা বলবো, প্রাক্তন নকশাল নেতা, মাওবাদী নেতা এখানে এসে সিপিএম নিয়ে অনেক কথা বললেন, তো আজকে মুখ লোকানো উচিত। তৃণমূল কংগ্রেস করে আমি আবার অনুব্রত মণ্ডল এবং তার কথামৃততে আসব। কেন এ কথা বলছি? এই পরে যে জবাবটা আমায় দিতে হবে, দিতাম না এমনিতে। রাজ্যের মন্ত্রী, অনেক মন্ত্রী এই নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু এক মন্ত্রী সরাসরি টিভির নাম করে, এবিপি আনন্দ নয়, টিভি নাম করে আক্রমণ করেছেন। কেন? যে আমরা নাকি এই যে মধ্যপ্রদেশের মন্ত্রী তাদের নিয়ে কিছু বলি না। প্রথম কথা, তিনি নিয়মিত নিশ্চয়ই ব্যস্ত মন্ত্রী, দেখার সুযোগ পাননি ফিরহাদ হাকিম বা ববি হাকিম। তিনি দেখলে বুঝতে পারতেন যে কালকেও এই অনুষ্ঠানে আমার প্রথম দিন থেকে যে অবস্থান, যে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া নয়, তাকে জেলে পুরতে হবে। যেদিন ঘটনা ঘটেছে অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিদিন এই অনুষ্ঠানে একটাই দাবি তুলেছি, সুতরাং এই জ্ঞানটুকু না দিলে আমি এই বিষয়টা বলতাম না। দ্বিতীয়, তিনি বলছেন কেন যে মহিলা সেপাই রাজ্যের মন্ত্রী, তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে ববি হাকিম বলছেন মহিলা সেপাই। আমি বলছি তিনি জেনে রাখুন যে তারা কমিশনড অফিসার, অনেক পরীক্ষা দিয়ে, অনেক কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে একজন সাধারণ স্তর থেকে কর্নেল স্তরে যেতে হয়।
আমি বলছি রাজ্যের ডিজিকে, কোনো রাজ্যের, এই রাজ্যের বলে বলছি না, কোনো রাজ্যের ডিজিকে আপনি কনস্টেবল বলে দেখবেন তো ফিরহাদ হাকিম, যে তিনি সম্মানিত হন না অপমানিত হন? কর্নেল সোফিয়া কুরেশিকে সেনাবাহিনীর গর্ব শুধু নয়, ভারতবর্ষের একজন আইকনকে বলছেন মহিলা সেপাই। কি বলেছেন ববি হাকিম, তার দুটো অংশ আমি আসবো। প্রথমে কর্নেল সোফিয়া কুরেশিকে মহিলা সেপাই সম্মান দিচ্ছেন। যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচ্চে পাচ্চার একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোন বলবো বেশি, না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যু, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা? হ্যাঁ, ওটা মারাত্মক বলেই অন্তত 5 দিন তাই নিয়ে আলোচনা হয়েছে। আমি এইটা আশা করব যে পরের দিন তিনি অন্তত জেনারেল টিভি বলার আগে একটু ভেবে দেখবেন। দ্বিতীয় পার্টে আসি, যেটা আরও মারাত্মক। তিনি বলছেন অনুব্রত পুঁচকে পাঁচকা। আমি প্রথমে শুনতে বিশ্বাস করুন, বিশ্বাস হয়নি যে অনুব্রত মণ্ডলকে ববি হাকিম বলছেন পুঁচকে পাঁচকা। অন্য কেউ বললে বুঝতাম, ফিরহাদ হাকিমই তো তাকে বাঘ বলেছিলেন। সেই বাঘ এখন যেহেতু ঘটনা প্রবাহ অন্যদিকে পুচকে পাচকা হয়ে গেল। দেখুন তো কি বলেছিলেন ফিরহাদ হাকিম এই অনুব্রত মণ্ডলকে। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। আচ্ছা, কর্নেল সোফিয়া কুরেশি না হয় মহিলা সেপাই। আমার পরের বক্তা সমীর রাইচের কাছে যাব, যে সুবিধে মতো কখনো পুচকে পাচকা কখনো বাঘ, অনুব্রত মণ্ডল আসলে তাহলে কি? প্রথম কথা, কতটা দুঃখের আমাদের রাজ্য, মানে কলকাতা শহরের মেয়র, তার জ্ঞানগম্যী যে এই ধরনের কথা বলতে পারেন। সত্যি সত্যি এটা আমাদের লজ্জার, ওনার লজ্জা হবে না, কারণ ওনারা ক্ষমতায় থাকতে চান। হ্যাঁ, দ্বিতীয় কথা, আমি আজকে আমার টার্মে সুমন, আমি কোনো রাজনৈতিক নেতাকে কোনো রকম বাজে কথা বলবো না। তার কারণটা হলো ওনারা ওনাদের বক্তব্যেই পরিষ্কার করে দিচ্ছেন। আমি খালি আজকে ফোকাস করব পুলিশকে। এ কেরম পুলিশ? যেই পুলিশ আজকে বিকেলবেলাও, গত 14 তারিখও সম্ভবত, যেভাবে যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরির মানে পুনর্বহালের দাবিতে যারা রাস্তায় বসেছিলেন, তাদের যেভাবে অত্যাচার করছে, আর তারা এই সমস্ত জায়গায় চুপ। আমার কথা হলো পুলিশের ডিজি, এসপি, ডিএসপি যেই হন এবং যারা থাকেন, তাদের তো শিক্ষাগত যোগ্যতা আছে বলে আমরা জানি। কি শিক্ষা, কোন শিক্ষায় তারা দীক্ষিত হয়েছেন যে এত পড়াশুনো করে শেষে কতগুলো অশিক্ষিত রাজনৈতিক লোকের আন্ডারে থাকবেন? তাদের নিজেদের বিচার বিবেক নেই। আবারও বলছি, নিশ্চয়ই সব পুলিশ খারাপ নয়, কিন্তু এই যে সমস্ত পুলিশ এই কম্প্রোমাইজ করছে, সেখানে ধরেই নিতে হবে যে এই রাজনৈতিক নেতাদের থেকে তারা স্বার্থ সিদ্ধি করেন এবং তাদের একটা দুপক্ষের একটা আদান প্রদান চলে। তা না হলে অত গরু পাচারও হতো না, অত কয়লা পাচারও হতো না, অত বালি খাদানগুলো ভ্যানিশ হয়ে যেত না। না, আজ তো অন ক্যামেরা অনুব্রত বলছেন যে আমি কত পুলিশকে সাহায্য করে দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করেছেন। সেই পুলিশ অফিসার তাদেরকেও আইডেন্টিফাই করা উচিত। এবং পুলিশের বারবার বলছি, পুলিশের নিচুতলার কর্মীর কিছু করার নেই। তারা ম্যাক্সিমাম হলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে 2-4 টাকা, 100-500 টাকা নেয় রাস্তায়, এটা ঘটনা। এবং কিছু কিছু সিভিক দিয়ে রাস্তায় পেটানো হয় আন্দোলনকারীদের। কিন্তু আসল করাপশন লুকিয়ে আছে এই সমস্ত বড় বড় পোস্টে যারা বসে আছেন। তারা যেভাবে কম্প্রোমাইজ করে আছেন, তাদের কম্প্রোমাইজের জন্য আজকে আমাদের পশ্চিমবাংলার আরও অবস্থা খারাপ। অর্থাৎ আমাদের অবস্থা হয়েছে শাঁখের করাতের মতো। একদিকে রাজনৈতিক নেতারা আমাদেরকে এইভাবে দিনের পর দিন থ্রেট করছেন, যেভাবে দিনের পর দিন অত্যাচার করছেন, যে যা ভাষা ইচ্ছে কথা বলছেন। সেই পুলিশের কাছে একজন সাধারণ মানুষ যদি তার কোনো অভিযোগ নিয়ে যান,
কোনো রকম প্রতিকার হয় না, বলে পরে আসবেন অথবা দেখা হবে না। এটা কেন হবে? এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে। এই পুলিশ মন্ত্রী কে? আবারও বলছি, আমাদের পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ জানেন না। এই পুলিশ মন্ত্রী হলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রাখবেন, ওনার ওই 1000 টাকার জন্য আপনারা আমাদের রাজ্যটাকে এইভাবে শেষ হতে দেবেন না, ভবিষ্যতের জেনারেশনটাকে শেষ হতে দেবেন না। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ সমিতদা। আমার হঠাৎ মনে পড়ে গেল বহুদিন আগের কথা, বামফ্রন্ট আমলের খাদ্যমন্ত্রী ছিলেন কলিমুদ্দিন শামস, তার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন অর্কপ্রভ দেব। দুজনেই পৃথিবীতে নেই, যার ফলে আমি কি বলেছিলেন আমি বলবো না, কিন্তু একটা যন্ত্রণা তো থাকে যখন একজন উচ্চশিক্ষিত আমলা, তাকে অনেক রকম রাজনীতিবিদদের ইনস্ট্রাকশনে কাজ করতে হয়, একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে। বিশ্বাস করুন, একটা রক্তপাত হয়। যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের মধ্যে প্রচুর IAS IPS আছেন, আমি জানি তারা কোথায় তাদের বেদনাটা বাজে।